আবারও ফিরে এলাম এডিটর স্পিকে। স্বাধীনতার পর গত ৪৩ বছরে বাংলাদেশের অর্জন অনেক বেড়েছে, শিক্ষার হার, মাথাপিছু আয় এবং কমেছে দারিদ্র্য ও মা শিশুর মৃত্যুর হার। দেখে নিচ্ছি সেসব অর্জনের কিছু অংশ। ৪৩ বছরে আমাদের এগিয়ে চলা সংখ্যায় প্রকাশ করলে রঙিন হয়ে ওঠে ৫৬,০০০ বর্গমাইল। ১৯৭২-৭৩ সালে বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। ৪৩ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২.৫ লাখ কোটি টাকারও বেশি। স্বাধীনতার পর বছরে খাদ্যশস্য ফলত ১,১০,০০,০০০ মেট্রিক টন। স্বাধীন দেশের কৃষক ৪৩ বছরে ৩ গুণ বাড়িয়ে তা করেছে ৩,৫৫,০০,০০০ মেট্রিক টন। স্বাধীন দেশ যাত্রা শুরু করে ১৬.৮% স্বাক্ষর মানুষ নিয়ে। জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হলেও অক্ষর জ্ঞান সম্পন্ন এখন দেশের ৬৫% মানুষ। যে দেশে প্রতি ১ লাখে ৩,০০০ মা মারা যেতেন নবজাতকের মুখ না দেখে, সেই সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে ২০০ জনে। ১৯৭২ সালে প্রতি ১,০০০-এ ২৬০ জন নবজাতক মারা যেত। স্বাধীনতার সুফলে এখন সে সংখ্যা নেমে এসে দাঁড়িয়েছে ৩৭-এ। ১৯৭২ সালে দেশের মানুষ গড়ে ৪০ বছরেরও কম বাঁচত। এখন গড়ায়ু বেড়ে দাঁড়িয়েছে ৬৯ বছর। স্বাধীনতার পর মাথাপিছু আয় ছিল ৬৭১ টাকা। ৪৩ বছরে গড়ে প্রত্যেকের আয় বেড়েছে ৯০,০০০ টাকারও বেশি। ১৯৭২ সালে রপ্তানি থেকে আয় হয়েছিল ৩৪,৮৪,০০,০০০ $। ১০০ গুণ বেড়ে তা এখন ৩,৩২০ কোটি $। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দীর্ঘদিন ধরে প্রবাসী থাকা ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ফিরোজ রহমান। জনাব ফিরোজ রহমান, আপনি অনেক দিন দেশের বাইরে থাকেন। আমরা প্রায় অভিযোগ শুনি প্রবাসীদের কাছ থেকে যে দেশের বাইরে থেকে তারা কেবলই দেশের নেতিবাচক খবরগুলোই পান নানান গণমাধ্যম এবং বিভিন্ন তাদের সোর্স থেকে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি আসলে কি দেখেছেন দেশের এই যে ভালো খবরগুলো আমরা পেলাম, এই খবরগুলো আপনি কি পেয়েছেন এবং প্রবাসীরা আসলে আমাদের দেশ নিয়ে কি ভাবেন? দুঃখের বিষয় হলেও এটা সত্যি যে প্রবাসেও আমাদের বাংলাদেশের রাজনীতির প্রভাবটা বাঙালি কমিউনিটির মধ্যে পড়ে যায় এবং সেখানেও তারা আওয়ামী লীগ করছে, বিএনপি করছে। তো আমরা যারা মুক্তিযুদ্ধে কম বেশি ইনভলভ ছিলাম, আমরা এখনো দেশের স্বাধীনতাকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি এবং সেটাকে আমরা খুব পজিটিভ হিসাবে দেখতে চাই। দুর্ভাগ্য হলেও সত্যি যে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর দেশটি অ্যাকচুয়ালি সবকিছু উল্টিয়ে পাল্টিয়ে গেছে আর কি। আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনাগুলো ছিল সেগুলো অনেক কিছুই বাস্তবায়িত হয়নি এবং ১৯৯৬ সালে যখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি ক্ষমতায় আসলেন, ওনার পক্ষেও ইমিডিয়েটলি সবকিছু ঠিক করে নেওয়াটা একটা অসম্ভব ব্যাপার ছিল। যাই হোক, উনি যতটুকু চেষ্টা করছেন, এখনো চেষ্টা করছেন। তো আমি আশা করব যে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে কিংবা বিদেশে মানে যারা বাঙালি আছে তারা বাংলাদেশকে অসম্ভবভাবে ভালোবাসি, একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে এবং বাংলাদেশের পজিটিভ নিউজ শুনলে আমরা খুবই খুশি হই এবং সেখানে নেগেটিভ যে নিউজগুলো আছে আমার মনে হয় না নেগেটিভ নিউজে আমরা খুব একটা নিয়ে চিন্তা ভাবনা করি, পজিটিভটাকে আমরা বেশিভাবে ধরি। কথাটা হচ্ছে যে এখন যেভাবে দেশটা যাচ্ছে, আমাদের অপরাধীদের, মুক্তিযুদ্ধ অপরাধীদের যে শাস্তিগুলো হচ্ছে কিংবা সেন্টেন্স দেওয়া হচ্ছে এবং সেগুলো কার্যকারিতা কত তাড়াতাড়ি হবে সেগুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনার যে বিষয়বস্তুগুলো ছিল সেটাকে ঠিক কিভাবে আমরা পার্সপেক্টিভে ফেলে বাংলাদেশের ডেভেলপমেন্টটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো সেদিক নিয়ে আমরা বেশি চিন্তা ভাবনা করছি এখন। জনাব ফিরোজ রহমান, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে প্রবাসীরা, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস এবং যে অর্জনগুলো সেগুলো আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে দিতে তারা কি ভূমিকা রাখতে পারে? ও প্রচুরভাবে ভূমিকা রাখতে পারে যদি সেই সুযোগটা তারা পায়। যদি বাংলাদেশি প্রবাসী যারা আছে, যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী করে,
সেই সুযোগটা যদি তাদেরকে পায় এবং তাদেরকে দেওয়া হয় তাহলে প্রচুর অবদান রাখার জায়গা আছে আমাদের এখানে। আমরা সেই জিনিসগুলোকে খুব ভালোভাবে প্রচার করে দিতে পারি। আমি একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। আমি বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ইতিহাসের উপর কাজ করছি, চর্চা করছি, আমাদের রিসার্চ ওয়ার্ক করছে। কয়েকটা ছবিও আমি বানিয়েছি। সেটা চট্টগ্রাম বিদ্রোহ, যুব বিদ্রোহ থেকে শুরু করে আমি অনুশীলন সমিতি, সূর্য সেন, প্রীতলতা এগুলো নিয়ে কাজ করছি এবং এটার আস্তে আস্তে ক্রোনোলজিক্যালি আমরা ৭১ এসে পৌঁছাই এবং প্রচুর কাজ করার সুবিধা আছে। আমাদেরকে সেই সুযোগটা যদি দেয় বাংলাদেশ সরকার, বিদেশে যারা বসবাসরত আছে, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাসী, প্রচুর কাজ করতে পারবো এবং আমি আশা করি বাংলাদেশ সরকার এদিকে একটু দৃষ্টি দিবেন। জনাব ফিরোজ রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা আবার এই প্রসঙ্গটাতে যদি একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে ইতিবাচক খবরগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া আসলে কেন জরুরি, আপনি কি মনে করেন? ইতিবাচক খবর দিয়েই তো মানুষ বেঁচে থাকে। দেশের অর্জনগুলো কেন সবাইকে জানানো জরুরি? ইতিবাচক খবর আছে বলেই তো আমরা আশায় বুক বাঁধতে পারি এবং ইতিবাচক খবরগুলোই তো আমরা জানতে চাই। নেগেটিভ খবর অবশ্যই থাকবে, তা নাহলে ইতিবাচকের দামটি হয়তো থাকবে না। কিন্তু ইতিবাচকটি বেশি হতে হবে, মেজরিটি হতে হবে এবং সেটি দিয়ে প্রমাণিত হবে যে আমরা এগিয়ে চলেছি। এবং এটি আমরা যেভাবে পারি, যেমন আপনাদের টেলিভিশনের মাধ্যমে এই যে বিশাল অর্জনটির কথা আপনার বললেন, এটি আমার নিশ্চিত যে ফিরোজ রহমান সাহেব যেমন অনুপ্রাণিত হলেন, বাংলাদেশে আনাচে কানাচে প্রতিটি মুক্তিযোদ্ধা এবং প্রতিটি যে যারা চেতনায় বিশ্বাস করে অর্জনে, তারা অনুপ্রাণিত হয়েছে। আমরা আমাদের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সংগঠন বিদেশেও আছে, নিউ ইয়র্কে আছে, আমেরিকাতে আছে, কানাডাতে আছে। আমরা তাদের মাধ্যমে প্রতি বছরই সারা বিশ্বে সবাইকে একটা ভূমিকা রাখতে হবে জানানোর জন্য আমরা এই বিশেষ করে ডিসেম্বর মাসে তারা প্রায় সকলেই এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে দেশের বাইরের একটা খবর আছে, আমরা একটু সেই খবরটা দেখে আসতে চাই। পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে তালেবানের চালানো হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। কর্মকর্তারা বলছেন নিহত ১২৬ জনের মধ্যে শিক্ষার্থী রয়েছে ৮৪ জন। পেশোয়ার পৌঁছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। নিহত শিক্ষার্থীদের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে। স্কুলে প্রায় ৫০০ জনকে জিম্মি করে জঙ্গিরা। হামলার দায়িত্ব স্বীকার করেছে তেহরিকি তালেবান। ৫ জঙ্গিকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। স্থানীয় সময় সকাল ১০টার দিকে সেনাবাহিনী পরিচালিত স্কুলটিতে প্রবেশ করে ৫ থেকে ৬০০ জন জঙ্গি। তাদের মধ্যে আত্মঘাতী হামলাকারী আছে বলেও হুমকি দিয়েছে তালেবান। পেশোয়ারের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে এখন আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাওন ইসলাম। শাওন ইসলাম, সবশেষ অবস্থা কি দাঁড়িয়েছে? সবশেষ অবস্থা এখন খুবই থমথমে একটা অবস্থা বিরাজ করছে, এটা আমরা জানতে পেরেছি। এবং ঘটনার শুরু বেলা স্থানীয় সময় বেলা ১০টায়, তখন বাংলাদেশ সময় বেলা ১১টায়। ঘটনা শোনার পরেই সেখানে পেশোয়ারে ছুটে এসেছেন খাইবার পাখতুনখোয়ার যে রাজধানী পেশোয়ার, সেখানে ছুটে এসেছেন প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান রাহিল শরীফ, তিনিও এসেছেন। তো প্রধানমন্ত্রী এসে পুরো অভিযান দেখভাল করার একটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এবং তিনি সংবাদ সম্মেলন করেন একটা, সেখানে সাংবাদিকদের বলেন যে তিনি টের পাচ্ছেন যে আফগানিস্তানের সীমান্তবর্তী যে এলাকা খাইবার পাখতুনখোয়া এবং উত্তর ওয়াজিরিস্তান, সেখানে যে জঙ্গি বিরোধী অভিযান শুরু হয়েছে সেই করাচি হামলার পর থেকে, তারপর থেকে এই হামলার যে কি রেশ হতে পারে এবং কি ফাইট ব্যাক করতে পারে জঙ্গিরা, সেটাও তিনি হারে হারে টের পাচ্ছেন। এবং তিনি আরও বলেছেন যে সারা দেশ থেকে একদম সমূলে যদি জঙ্গি বিনাশ না করে দেওয়া যায়, ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত দেশে নিরাপদ কোনো স্থানই নিরাপদ নয়। তিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, ওনার সঙ্গে ফোনে কথা বলেছেন। আশরাফ ঘানিও বলেছেন যে হ্যাঁ, তিনিও চান সীমান্তবর্তী অঞ্চলগুলো নিরাপদ করে তুলতে। এদিকে তেহরিকি তালেবান যারা এই ঘটনা ঘটিয়েছে বলে যারা দায় দায়িত্ব স্বীকার করলেন, তারা আসলে দায় দায়িত্ব স্বীকার করার সময় কি বললেন, কেন তারা এরকম একটা ঘটনা ঘটিয়েছেন? তারা স্পষ্ট করেই বলেছে যে এই সীমান্তবর্তী যে অঞ্চল আফগানিস্তানের, আপনি জানেন যে উত্তর ওয়াজিরিস্তান এবং খাইবার পাখতুনখোয়া যে প্রদেশ পাকিস্তানের, সেটা একদমই পাহাড়ি অঞ্চল। সেখানে জঙ্গিদের গোপন আস্তানা রয়েছে এবং সেখানে জঙ্গি অধ্যুষিত খুবই একটা দূরবর্তী অঞ্চল। সেখানে
করাচি বিমান হামলার পর থেকে সেখানে একটা বিশেষ সেনা অভিযান শুরু করে, যেটা জঙ্গি নিধন অভিযান বলা হয়, জার্ব ই আজব নামে একটা জঙ্গি অভিযান শুরু করে। তো সেই জঙ্গি অভিযানে তেহরিকি তালিবান বলছে যে আমাদের স্ত্রী পুত্র সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে, তো সেভাবে তারই একটা প্রতিশোধ আমরা নিতে চেয়েছি, এবং সেই প্রতিশোধের জায়গা থেকেই সেনাবাহিনী পরিচালিত যে স্কুল, সেই স্কুলে হামলার সিদ্ধান্ত শাওন, নেয় আপনাকে তালিবান। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জনাব হেলাল মোরশেদ খান, এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কি থাকতে পারে? জঙ্গিরা এর সঙ্গে জড়িত বলছেন, আবার তেহরিকি তালিবান তারা স্বীকারও করেছেন, আপনার কি মনে হয়? আমি একজন সেনাবাহিনীর সদস্য হয়ে এটি অবশ্যই আমার মনকে নাড়া দেয়, এবং আমি এর পেছনের কিছু বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করি। আমরা দেখেছি কয়েকদিন আগেই সিডনিতে এই ধরনের একটি অবরোধ সৃষ্টি করে সাধারণ মানুষকে অবরুদ্ধ করা হয়েছিল, এবং কিছু হত্যা মৃত্যু হয়েছে এই অবরোধের কারণে। এই বিশাল ঘটনাটি আমাদেরকে মনে করিয়ে দেয় সেই সোভিয়েত রাশিয়ার সেই বাসলান ঘটনাটিকে, যেখানে জঙ্গিরা প্রায় এরকমই প্রায় 200-300 একটি স্কুলকে ঘেরাও করে হত্যা করেছিল এবং মৃত্যু হয়েছিল। এই জঙ্গিবাদের এই ভ্রান্ত ধারণার এই উত্থানের কারণে এগুলো হয়েছে এবং হচ্ছে। আমরা যদি বর্তমানে দেখি, বিশ্বে যদি জঙ্গিবাদের ফ্রন্ট লাইন যুদ্ধ যদি দেখি, জঙ্গি বিরুদ্ধ শক্তি এবং জঙ্গিবাদী শক্তি, তাহলে আমরা একটা লাইন যদি টানি, দেখা যায় আমরা ইরাক এবং সিরিয়ার সেই আইসিলের থেকে শুরু করে আমরা যদি চলে আসি সোমালিয়াতে, সোমালিয়ার সেই যে বর্তমানে যে আল শাবাব তারা যুদ্ধ করছে, সেখান থেকে একটা লাইন টেনে যদি আমরা চলে আসি আফগানিস্তানে, আফগানিস্তান এক ধরনের পাকিস্তানের যোগসূত্র বর্ডারে খুঁজে পাওয়া এটি যায়। একটি যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। কাজী তাদের অপহরণ, হত্যা, বিহেডিং জনসমক্ষে, এবং শিশুদেরকে পর্যন্ত রেহাই দেবে তারা না। বাদ দিচ্ছে না। এটি অবশ্যই আমাদের হ্যাঁ, এটা নিশ্চয়ই দীর্ঘ নিয়ে আলোচনার দাবি আলোচনার রাখে। তবে দাবি আমাদের সময় শেষ হয়ে এসেছে। জনাব হেলাল মোরশেদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ ধন্যবাদ। দেওয়ার জন্য। Thank you. এই ছিল আজকের এডিটর স্পিকের সাথে থাকার জন্য ধন্যবাদ।